ভুতুড়ে, কোনো আসরে গল্প নয়, সত্যি ঘটনায় অশরীরীর ভয়। নতুন বছরের জন্য অনেক অনেক অভিনন্দন এবং শুভ নববর্ষ জানিয়ে শুরু করছি ভুতুড়ের 31 নম্বর এপিসোড। আজকের এপিসোডে ঘটনা পাঠিয়েছে সুদেশনা ঘটনা পাঠিয়েছে বসিরহাট থেকে। সুদেশনার বাবা এবং কাকা 2017 সালে ওনারা কলকাতার ঠাকুরপুকুর এলাকায় একটি বাড়ি কেনে এবং সেই বাড়িতে গৃহপ্রবেশের দিনই রাত্রেবেলা তাদের সঙ্গে কিছু অদ্ভুত অলৌকিক ঘটনা ঘটে। আজকে আর বেশি কিছু বলবো না, দু একটা কথা বলে সোজাসুজি ফিরে যাব মূল এপিসোডের দিকে। আপনারা যারা এই মুহূর্তে ভুতুড়ে শুনছেন, আপনাদের কাছেও যদি এই রকমের ঘটনা বা এই রকমের অলৌকিক বা অদ্ভুত বা ভৌতিক ঘটনা থেকে থাকে তাহলে আপনি আমাকে পাঠাতে পারেন। সেটা যদি আপনার নিজের ক্ষেত্রে হয় বা আপনার নিজের সঙ্গে ঘটে গিয়ে থাকে তাহলে তো খুবই ভালো। আর যদি আপনার শোনা কোনো ঘটনা হয়ে থাকে তাহলে সেটিও আপনারা আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। আমাদেরকে ঘটনা পাঠানোর জন্য কি করতে হবে, আমাদের পেজের লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে। আমাদের ফেসবুক পেজে ইনবক্সে গিয়ে ঘটনা লিখে পাঠাতে পারেন বা ভয়েস করে পাঠাতে পারেন। তো চলো আজকে আর বেশি কথা বলবো না, সোজাসুজি ফিরে যাচ্ছি আজকের ঘটনার দিকে। হ্যালো অনির্বাণদা, আমার নাম সুদেশনা। আমি একজন কলেজ স্টুডেন্ট। আমি সাধারণত বসিরহাট অঞ্চলের বাসিন্দা। তবে তোমাকে যে ঘটনাটা আজ বলতে চলেছি সেটা কলকাতার এক কমপ্লেক্স এলাকায় আমাদের কেনা নতুন বাড়ির ঘটনা। তখন আমি ওই ক্লাস 7 কি 8-এ পড়ি। জানি না তোমার বা বাকি শ্রোতাদের শুনে কতটা ভয় লাগবে, তবে আমার এখন ঘটনাগুলো ভাবলেও গায়ে কাটা দিয়ে দিচ্ছে। ঘটনাটা 2017 সালে ওই দুর্গাপুজোর পরের দিকে, সেদিন আমরা আমাদের নতুন বাড়িতে প্রথম গৃহপ্রবেশ করি। আগেই বললাম আমরা ছিলাম বসিরহাটের বাসিন্দা, তাই ওখানে ছিল আমার পৈতৃক বাড়ি। আমার বাবা মা দিদা কাকা কর্মসূত্রে বেশিরভাগ সময়তেই ব্যাঙ্গালোর থাকতেন। 2017 সালে কলকাতার ঠাকুরপুকুর অঞ্চলে আমার বাবা ও কাকা মিলে একটি বাড়ি কেনেন। এবার কেনার আগে জায়গাটা দেখে বা বাড়িটা দেখে খারাপ কিছু না লাগায় সহজেই বাড়িটি কিনে ফেলেন তারা। যথারীতি নিয়ম মেনে গৃহপ্রবেশের ব্যবস্থা করা হয়, অনেক আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করা হয়। বাড়িতে সারাদিন থেকে এবং এত লোকজন, জমজমাট পরিবেশ, বেশ ভালোই লাগছিল। রাতে যেহেতু আমরা সবাই ওখানেই থাকার কথা, তাই সেই ভেবেই সবাই চলে যাওয়ার পর যারা আসেননি তাদের বেঁচে যাওয়া খাবারটা খেয়ে রাত ঠিক 12টা নাগাদ সবাই এক একটা ঘরে গিয়ে শুয়ে পড়েছি। আর কাকা আর বাবা যান একসাথে বাড়ির ডাইনিং এরিয়াতে ঘুমাতে। আরও বলে রাখা ভালো, তখন আমাদের নতুন বাড়িতে কোনো বিছানা বা আলমারি কোনো কিছুই আনা হয়নি, শুধু একটা ডাইনিং টেবিল আর কয়েকটা চেয়ার আনা হয়েছিল। তাই সবাই সেদিন মাটিতেই শুয়েছিলাম। এতক্ষণ সব ঠিকঠাকই ছিল, কিন্তু অদ্ভুত কিছু ঘটনা শুরু হলো এরপর থেকে। রাত তখন 12:30 মতো বেজে গিয়েছে। সারাদিন অনেকটাই ধকলের পর আমি, দিদা ও মা ঘুমিয়ে পড়েছিলাম। আর বাবা এবং কাকা যেহেতু ডাইনিং রুমে ঘুমাতে গিয়েছিল, তাই তারা সবার প্রথম লক্ষ্য করে হঠাৎ করেই ডাইনিং রুমের ঝাড়বাতিটা দুলছে। শুধু দুলছে বলবো না, অস্বাভাবিকভাবেই দুলছে। মনে হচ্ছে যেন কেউ ওই ঝাড়বাতিটিকে ধরে নাড়াচ্ছেন। বাবা আর কাকা এটা দেখে একটু অবাক হয়ে যান, কারণ তখন ভালোই ঠান্ডা ওয়েদার, তাই ফ্যান চালানোর কোনো প্রয়োজন নেই। কিন্তু এমনও না যে বাইরে থেকে কোনো হাওয়া আসবে, সব জানালা দরজা বন্ধ, অথচ ঝাড়বাতিটা এইভাবে দুলছে। যাই হোক, ব্যাপারটা বাবা কাকা কেউই সিরিয়াসলি নেন না। এরপর ঝাড়বাতিটা হঠাৎই দোলা বন্ধ হয়ে যায়, তাই ওনারা ভাবেন হয়তো ঘুমের চোখে ভুল দেখছে। এই ভেবে কাকা যান বারান্দায় সিগারেট খেতে। এরপর কাকার মুখ থেকেই শোনা উনি সিগারেট খেয়ে পেছনে ঘুরে ডাইনিং রুমের দিকে আসতে যাবেন। এমন সময় কাকা লক্ষ্য করেন একটা কালো ছায়া সোজা ডাইনিং রুমের লাগোয়া বাথরুম থেকে বেরিয়ে ঘরের দিকে চলে গেল। আমি, মা, দিদা তিনজনেই ঘুমোচ্ছিলাম। এই দেখে কাকা তাড়াতাড়ি বারান্দার দরজাটা বন্ধ করে বাবাকে সব জানাতে বাবাও বললেন হ্যাঁ, বাবাও এই দৃশ্য দেখেছে। তারপর কাকা আর বাবা আমাদের রুমে আসেন দেখতে, কিন্তু আমরা যেহেতু ঘুমোচ্ছিলাম তাই আমাদের ডেকে সবটা বলতে মা, দিদা একটু ভয় পেয়ে যান। এরপর আমরা সবাই একটু ভয়ে ভয়ে সপরিবার মিলে ডাইনিং রুমে শুয়ে থাকি।
এরপর আমরা সপরিবারে চোখের সামনে দেখি হঠাৎই আমাদের ডাইনিং টেবিলটা একা একাই ডান দিক থেকে বাঁ দিকে সরে গেল। ঠিক যেমন খাবারের টেবিলে বসতে যাওয়ার আগে আমরা চেয়ারটাকে টেনে পেছন দিকে নিয়ে বসি, ঠিক সেভাবেই চেয়ারটা অটোমেটিক্যালি পেছনে সরে এলো এবং দেখে স্পষ্ট মনে হলো যেন কেউ ওটাতে বসল। যথারীতি এসব দেখার পর বাবা ও কাকা বলেন, ভোর তো হতেই চললো, আর একটু অপেক্ষা করে এখান থেকে বেরিয়ে যাব। তারপর সবাই বসে এইসব নিয়ে আলোচনা করতে করতে দিদার কথা মতো বড় করে একটা গণেশ ও নারায়ণ পুজোর সিদ্ধান্ত করা হয় ওই বাড়িতে। বাবা একটি গাড়ির ব্যবস্থা করে নিয়ে আসেন এবং আমরা সবাই আমাদের পৈতৃক বাড়িতে চলে আসি, মানে বসিরহাটে চলে আসি। সেই মতোই নতুন বছরের শুরুতেই, মানে ওই 2018 সালের ফেব্রুয়ারির দিকে আমরা আবার ওই নতুন বাড়িতে যাই। পুজো সম্পন্ন হয় ভালোভাবেই। একটা বড় সাদা মার্বেলের গণেশ মূর্তি স্থাপন করা হয় সেখানে। এরপর সবাই ঠিক করি যে একটা ঘরেই থাকবো এইবার, আর দেখবো যে আজকে রাতে কিছু হয় কিনা। 2টো বাজে হঠাৎ আমরা শুনতে পাই পাশের ঘর থেকে মাটিতে কাঠ ঘষলে ঠিক যেমন আওয়াজ হবে ঠিক সেই রকম শব্দ। অথচ আমাদের কোনো ঘরেই কোনো আসবাবপত্র ছিল না। তাহলে কোথা থেকে এই শব্দ আসছে? কাকা আর বাবা দেখতে গিয়ে দেখেন কিছুই নেই, সবই ফাঁকা। এরপর সবাই আবার ঘুমানোর জন্য শুয়ে পড়লে হঠাৎ একটা আওয়াজে সবাই উঠে দেখি নতুন গণেশ ঠাকুরের মূর্তিটা মাটিতে পড়ে রয়েছে আর এইভাবে, যেন কেউ ওটাকে ইচ্ছা করে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। এইটা বলার কারণ মূর্তিটা প্রথমত অনেকটাই ভারী ছিল, যেটা একজনের পক্ষে তুলে ধরা সম্ভব না, এবং সেটাকে ধাক্কা মেরে এদিক থেকে ওদিকে সরানো সম্ভব না। সেটাকে রাখা হয়েছিল এমনভাবেই যাতে কোনোভাবেই সেটা না হেলে পড়ে বা কোনোভাবে না ওখান থেকে পড়ে যায়। এই সব ঘটতে না ঘটতেই হঠাৎ আমার দিদা লক্ষ্য করে আমার মা ঠিক ঠাকুর ঘরের দিকে উল্টো হয়ে বসে মাথা নিচু করে ঘুমোচ্ছে আর কি যেন একটা বিড়বিড় করছে। এইসব দেখে বাবা ও কাকা মাকে ডাকতেই আমি লক্ষ্য করি বাবার ডাকে মা সাড়া না দেওয়ায় বাবা মাকে একটা ধাক্কা দিতেই মা একটা অদ্ভুত হাসি হেসেই অজ্ঞান হয়ে গেল। এত কিছুর পর সবাই ওই বাড়ি ছেড়ে দেওয়ার কথা ভাবতে শুরু করে এবং কাকা আর বাবা যান চায়ের দোকানে। সেখানে গিয়ে চা খেতে খেতে সব ঘটনা জানতে দোকানদার বলেন, কি বলছেন দাদা, আমি ভাবলাম আপনারা হয়তো এখানে থাকেন, কারণ রাতের বেলা আপনাদের ঘরে আলো জ্বলতে দেখি, মাঝের মধ্যে চিৎকার চেঁচামেচিও শোনা যায়। বাবা, মানে এই জায়গাটা পড়ে আমার বেশ গায়ে কাটা দিয়ে দিল, কারণ তোমরা তো সবাই ওই বাড়িতে কেউ থাকতে না, তো সেই সময় তোমাদের বাড়িটা খালি ছিল, কিন্তু ওই দোকানদারের ওখান থেকে কয়েকজন দেখেছে যে বাড়িতে লাইট জ্বলছে। এই জায়গাটা পড়ে আমার সত্যি গায়ে কাটা দিত। যাই হোক, এরপর লিখছে, তারপর কাকা সব কথা বলেন যে আমরা তো এখানে ঠিক করে এক রাতও থাকতে পারিনি। এইসব শুনে ওই দোকানদার এর সুরাহার জন্য এক ফকিরের সন্ধান দেন আর বলেন যে জানি না কতটা কি হবে, তবে একবার চেষ্টা করে দেখুন। ওনার কথা মতো ওই ফকিরকে নিয়ে আসা হয় বাড়িতে এবং উনি ওই বাড়িতে ঢুকতেই বাইরে বেরিয়ে এসে বললেন, এই বাড়িতে যা আছে তার অনেক শক্তি, একে আমি সামলাতে পারবো না, তোমরা এখনই এই বাড়ি ছেড়ে চলে যাও, না হলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এইসব বলে উনি কিছু মন্ত্র পড়া জল এবং কিছু ছাই নিয়ে ঘরে এবং বাইরে ছড়িয়ে দিয়ে বললেন, আমি ঠিক 7 দিন পর আবার আসবো, দেখি কি করা যায়। এই বলে তিনি চলে যান। এরপর আমরা বসিরহাটে ফিরে আসি। এরপর ওই চালা নাকি আমার কাকাকে ফোন করেছিল, তো কাকার সঙ্গে কথোপকথনের মাধ্যমে কাকা জানতে পারে ওই ফকির যিনি ছিলেন, যিনি আমাদের বাড়িতে এসেছিলেন, উনি হঠাৎই অ্যাক্সিডেন্টে মারা গেছেন। সেই 2018 সাল থেকে ওই বাড়িটা বেচে দেওয়ার অনেক চেষ্টা করা হয়েছে, তবে কিছুতেই সেটাও সম্ভব হচ্ছে না। যাই হোক, ঘটনাটা কেমন লাগলো জানিও। ঘটনাটা পুরোপুরি গুছিয়ে লিখতে পারিনি, কিছু কিছু জায়গা আমার মা এবং দিদার কাছ থেকে জেনে লিখেছি। যতটা গুছিয়ে লিখতে পেরেছি লিখে পাঠালাম। দাদা, তুমি তোমার নিজের মতো গুছিয়ে পড়ে শুনিও। তোমার প্রত্যেকটা ঘটনা আমরা সপরিবারে শুনি, খুব ভালো লাগে ঘটনাগুলো শুনতে, তাই অনেক আশা নিয়ে আমার ঘটনাটা তোমাকে লিখে পাঠালাম। যদি সত্যতা যাচাই করতে হয় তাহলে অবশ্যই এই নাম্বারটিতে আমাকে কল করে নিন। ভুতুড়ে কোনো আসরে গল্প নয়, সত্যি ঘটনায় অশরীরীর ভয়।
তো কেমন লাগলো আজকের ঘটনা পাঠিয়েছিল আমাদেরই এক শ্রোতা বসিরহাট থেকে সুদেশনা। যদি সুদেশনার ঘটনাটা তোমাদের ভালো লেগে থাকে, যদি ভয় লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করে দাও ভিডিওটিকে। কতটা ভয় পেলে কমেন্ট বক্সে জানিয়ে দাও। যারা নতুন ভুতুরে শুনছো তাদের ক্ষেত্রে আমি বলে দিই, প্রত্যেক সপ্তাহে কিন্তু রবিবার করে আমাদের ভুতুরে চ্যানেলে নতুন একটি করে ঘটনা আপলোড হতেই থাকে। তো আরও ঘটনা শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আজকের জন্য এত অবধি, দেখা হচ্ছে অন্য একটি এপিসোডে।